আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের মুঘল আফগান দ্বন্দ্ব এবং শের খান বা শেরশাহ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে দেখো তোমাদের আলোচনা করা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কিভাবে প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করছেন, সেই জয়লাভের কারণ, খানোয়ার যুদ্ধ এবং এই খানোয়ার যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব আর ঘরঘরার যুদ্ধ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। এবং সেখানে একটা প্রশ্ন তোমাদের দেওয়া ছিল যে প্রথম পানিপথের যুদ্ধে বাবর কি পুরোপুরি সফল ছিলেন, বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবর কি পুরোপুরি সফল ছিলেন, এরকম একটা প্রশ্ন সেখানে দেওয়া ছিল। তাহলে আমরা দেখব যে প্রথম পানিপথের যুদ্ধে বা ভারতবর্ষের সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পুরোপুরি সফল ছিলেন না। তাহলে তিনি ভারতবর্ষে মাত্র 4 বছর সাম্রাজ্য করেছিলেন, 1526 থেকে 30, মাত্র তিনি 4 বছর ছিলেন। 1530 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন। তাহলে এই 4 বছরের মধ্যে তিনি কিন্তু সাম্রাজ্যটাকে সঠিকভাবে তৈরি করে যেতে পারেননি। বিভিন্ন রকমের সমস্যা থেকে গিয়েছিল এবং সেই যে সমস্যাগুলো বাবরের সময় মেটেনি, সেই সমস্যাগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল যখন তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন সেই সময়। তাহলে হুমায়ুন সিংহাসনে বসলেন 30 খ্রিস্টাব্দে, 1530, এবং সিংহাসনে বসার পরপরই কিন্তু বেশ কিছু সমস্যার তিনি সম্মুখীন হলেন, যে সমস্যাগুলো হুমায়ুনের পক্ষে সমাধান করা সেরকম সময় দাঁড়িয়ে কখনোই সম্ভব ছিল না। দেখো, ঘরঘরের যুদ্ধে আমরা আলোচনা করেছি যে ঘরঘরের যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আফগান শক্তিকে মোটামুটি পরাজিত করেছিলেন ঠিকই, কিন্তু পুরোপুরি আফগানদের কিন্তু ধূলিসাৎ করে যেতে পারেনি বা পুরোপুরি তাদেরকে মিটিয়ে দিতে পারেনি। তাহলে যখন বাবরের মৃত্যু ঘটল এবং হুমায়ুন সিংহাসনে বসলেন, সেই সময় আবার নতুন উদ্যম নিয়ে আফগানরা আবার মুঘল শক্তির বিরোধিতা করতে শুরু করলো এবং এই মুঘলদের বিরোধিতা করতে শুরু করেছিল আফগানরা, এবং সেই শক্তিকে দমন করার মতো কোনো সৈন্যবাহিনী বলো আর শক্তি বলো হুমায়ুনের কিন্তু সেই সময় ছিল না। তাই হুমায়ুন পরপর দুটো যুদ্ধে শের খানের কাছে পরাজিত হয়েছিলেন। একটা চৌসার যুদ্ধ, একটা বিলগ্রামের যুদ্ধ। 1539 সালে চৌসার যুদ্ধ, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ, আর 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। এই দুটো যুদ্ধেই কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিলেন। তাহলে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, এই দুই যুদ্ধেই হুমায়ুন পরাজিত হয়েছিলেন। এবং এই কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হয়ে তিনি পারস্যে চলে যান, নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি পারস্যে আশ্রয় নেন। এবং 1540 থেকে এই 45, এই 5টি বছর শের খান বা শেরশাহ, শের খান 1540 খ্রিস্টাব্দে শেরশাহ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। এরপর আলোচনা করব শেরশাহ নিয়ে। তাহলে শের খান কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন 1540 খ্রিস্টাব্দে। তাহলে 1540 খ্রিস্টাব্দে শের খান তিনি শেরশাহ নাম ধারণ করে 1540 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। তাহলে দিল্লির সিংহাসনে বসার পরপরই তাহলে তার সিংহাসন তিনি কত বছর ছিলেন? 1540 থেকে 45, এই 5 বছর তিনি ছিলেন। তাহলে এই 5 বছর দিল্লির সিংহাসনে সুরবংশের শাসন 5 বছর টিকেছিল পুরোপুরিভাবে। তাহলে এই 5 বছরের মধ্যে তিনি দিল্লির সিংহাসনের ক্ষেত্রে বা দিল্লির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন এবং যেগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ করে ঐতিহাসিকরা তাকে
আকবরের পূর্বসূরি বলে অভিহিত করেছিলেন। অর্থাৎ হুমায়ুনের কাছ থেকে আকবর অনেক কিছু ধার নিয়েছিলেন বা পূর্বসূরি বলে ঐতিহাসিকরা এই শেরশাহকে অভিহিত করেছিলেন। তাহলে আমরা দেখব যে আকবরের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কেমন ছিল, এরপর আকবরের যে বিভিন্ন প্রশাসনিক দিক বা শাসন ব্যবস্থা বা বিভিন্ন রকমের যে সংস্কার, সেই সংস্কারগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আকবরের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করেছে। আকবরের যে শাসন ব্যবস্থা, তাহলে আকবরের শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, একটা প্রাদেশিক শাসন ব্যবস্থা। একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, একটি প্রাদেশিক শাসন ব্যবস্থা। তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যিনি সর্বেসর্বা তিনি হলেন স্বয়ং সম্রাট। তাহলে শেরশাহ ছিলেন এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান। তাহলে শেরশাহ এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি 4 জন মন্ত্রী নিযুক্ত করেছিলেন। এই 4 জন, তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি 4 জন মন্ত্রী নিযুক্ত করেছিলেন। 4 জন মন্ত্রী কি কি? দিওয়ানি রিয়াসত, দিওয়ানি উজিরাত, দেওয়ানি ইনসা আর দেওয়ানি বারিদ। শেরশাহ তার যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি 4টি বিভাগ বা 4টি দপ্তর বা 4টি তার ভাগ ছিল। সেই 4টি ভাগকে কি? 4টি ভাগ হচ্ছে দেওয়ানি রিয়াসত, দেওয়ানি উজিরাত, দেওয়ানি ইনসা এবং দেওয়ানি বারিদ। এই 4টা ভাগে তার শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তিনি এই 4 জন মন্ত্রীকে নিযুক্ত করেছিলেন। দেওয়ানি রিয়াসত মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, দেওয়ানি রিয়াসত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, দেওয়ানি উজিরাত অর্থমন্ত্রী, দেওয়ানি ইনসা রাজকীয় ইস্তাহার তৈরির মন্ত্রী, আর দেওয়ানি বারিদ হচ্ছে সিকদারান, অর্থাৎ বিচার ব্যবস্থার ক্ষেত্রে যারা প্রধান ভূমিকা পালন করে। তাহলে এই 4টি ভাগে তার কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় 4টি ভাগে বিভক্ত ছিল এবং এই 4 জন মন্ত্রী, এই 4 বিভাগের মন্ত্রী শাসন ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহকে বিভিন্নভাবে সাহায্য করতেন। এবং এক্ষেত্রে এই শেরশাহ তিনি ছিলেন হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টি বিভাগের তিনি ছিলেন প্রধান এবং তিনি যেটা সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তের ওপর আর কারো কোনো বলার থাকতো না। অর্থাৎ তিনি ছিলেন স্বয়ং প্রতিভু এই 3টি বিভাগের ক্ষেত্রে। এবার যে প্রাদেশিক শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য শেরশাহ তার যে সমগ্র রাজ্য সেটাকে 47টি সরকারে বিভক্ত করেছিলেন এবং তাহলে শাসন কার্যের সুবিধার জন্য শেরশাহ সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করছেন। 47টি সরকারে বিভক্ত করেছেন প্রাদেশিক শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য শেরশাহ সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেন এবং প্রতিটি সরকারকে আবার কয়েকটি পরগনাতে বিভক্ত করেন। তারা 47টি সরকার, এই সরকারকে আবার কয়েকটি তিনি পরগনায় বিভক্ত করেন। তাহলে সাম্রাজ্য, সরকার, পরগনা।
সাম্রাজ্য, সরকার, পরগনা। তাহলে প্রাদেশিক শাসন ব্যবস্থার কার্যকলাপকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সমগ্র সাম্রাজ্যকে তিনি 47টি সরকারে বিভক্ত করছেন এবং এক একটি সরকারকে আবার কয়েকটি পরগনায় বিভক্ত করছেন। তাহলে প্রাদেশিক শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল পরগনা। প্রাদেশিক শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল এই পরগনা। রাজস্ব ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা সংগ্রহের ক্ষেত্রে শেরশাহ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছিলেন বা শেরশাহ বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলো জমির কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন? জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ। জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ। জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ, একটা জমিকে আগে মাপ করে নেওয়া হলো, সেই মাপের ভিত্তিতে জমির রাজস্ব নির্ধারিত হয়েছিল। একটা দিক, এগুলো কিন্তু পূর্ববর্তী শাসকদের এগুলো কিন্তু ছিল না। ভূমি রাজস্ব নগদ অর্থে প্রদান। যে ভূমি রাজস্বগুলো কৃষকদের কাছ থেকে নেওয়া হবে ভূমি রাজস্ব, সেই ভূমি রাজস্বগুলো যাতে নগদ অর্থে জমা হয়, রাজকোষে জমা হয়, তার তিনি ব্যবস্থা করেছিলেন এবং এর উপর তিনি বেশি জোর দিয়েছিলেন। আর এখানে তিনি মধ্যস্বত্বভোগী তিনি মধ্যস্বত্বভোগীদের অধিকার লোপ করেছিলেন। মধ্যস্বত্বভোগী বলতে যারা সরকার এবং কৃষকের মধ্যবর্তী জায়গায় যারা থেকে উভয় দিক থেকে লাভবান হয় তাদেরকে মধ্যস্বত্বভোগী বলা হয়। এই মধ্যস্বত্বভোগীদের অধিকার তিনি লোপ করেছিলেন। তাহলে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি কী করছেন না, রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করছেন, জমি রাজস্ব নগদ অর্থে প্রদানের ব্যবস্থা করছেন, কৃষকরা যাতে এই ভূমি রাজস্বগুলো নগদ অর্থে প্রদান করে তার ব্যবস্থা তিনি করেছিলেন। আর 3 নম্বর হচ্ছে মধ্যস্বত্বভোগী যারা শ্রেণী, সে মধ্যস্বত্বভোগী শ্রেণীদের অধিকার তিনি বিলুপ্ত করেছিলেন। শেরশাহ সর্বপ্রথম জমি জরিপ করেছিলেন। এক্ষেত্রে তিনি দুটো জিনিসের প্রবর্তন করেছিলেন, একটা দাগ এবং একটা কবুলিয়াত এবং পাট্টা। এই দুটো জিনিস তিনি প্রবর্তন করেন। দেখো, কবুলিয়াত ও পাট্টা। কবুলিয়াত মানে হচ্ছে কবুল করা। কৃষি জমিতে তাহলে শেরশাহ প্রথম কি করেছিলেন না, কৃষি জমিকে জরিপ করেছিলেন। একটা জমিকে জরিপ করার পর সেই জমিতে কি পরিমাণ রাজস্ব কৃষককে দেওয়া হবে সেটা কৃষককে জানিয়ে দেওয়া হতো এবং কৃষক সেটাকে কবুল করে স্বীকৃতি জানাতো যে কৃষক এই পরিমাণ রাজস্ব দিতে সরকারকে রাজি আছে। এটাকে বলা হয় কবুলিয়াত। তাহলে একটা একটি জমিকে জরিপ করার পর সেই জমিতে কি পরিমাণ রাজস্ব কৃষককে দিতে হবে সেটা কৃষক স্বীকার করে নিতেন, এটাকে বলা হয় কবুলিয়াত। অন্যদিকে একটি নির্দিষ্ট জমিতে কৃষকের অধিকারকে স্বীকৃতি দিয়ে সরকার যেটা কৃষককে প্রদান করতেন সেটা পাট্টা নামে পরিচিত। এই পাট্টায় কৃষকের নাম থাকতো
কৃষকের বাবার নাম, মৌজা, কৃষকের জমির পরিমাণ এবং রাজস্বের পরিমাণ, এই সমস্তগুলো এই পাট্টার মধ্যে লিপিবদ্ধ করা থাকতো। তাহলে কৃষক যেটা সরকারকে দিচ্ছে সেটা হচ্ছে কবুলিয়াত, অন্যদিকে সরকার যেটা কৃষককে দিচ্ছে সেটা হলো পাট্টা। তাহলে এই দুই ব্যবস্থা শেরশাহ তিনি প্রবর্তন করেছিলেন, কবুলিয়াত এবং পাট্টা। বিচার ব্যবস্থা। শেরশাহ বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি তিনি গ্রহণ করেছিলেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু একই অপরাধের জন্য একই বিচার পেতেন। তার কাছে বিচারের ক্ষেত্রে সকলেই ছিলেন সমান, অর্থাৎ একই অপরাধের জন্য তিনি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই রকমের শাস্তি দিতেন। এবং এক্ষেত্রে সম্রাট ছিলেন সর্বোচ্চ বিচারক। বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হতো না। হিন্দু মুসলিম, যে মুসলিম যদি হয় তাকে লঘু সাজা দেওয়া হবে, হিন্দু হলে গুরু সাজা দেওয়া হবে, এরকম কিন্তু নয়। বিচারের ক্ষেত্রে একই রকমের ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন বা একই রকমের নীতি তিনি নিয়েছিলেন। এখানে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা ছিল না। আর এই বিচারকের যিনি সর্বোচ্চ বিচারক তিনি হলেন শেরশাহ নিজে। তাহলে বিচারের ক্ষেত্রে লোক নিযুক্ত ছিল, বিচারক নিযুক্ত ছিল, কিন্তু সর্বশেষ যে রায়টা যিনি দিতেন তিনি হলেন শেরশাহ স্বয়ং নিজে। তিনি নিজেই বিচারের রায় দিতেন এবং এখানে কিন্তু কোনো বিচারের ক্ষেত্রে রায়ের কোনো হেরফের করা হতো না, সকলকে একই রকমের শাস্তি দেওয়া হতো একই অপরাধের জন্য। সামরিক সংস্কার। সামরিক সংস্কার আলাউদ্দিন খলজির অনুকরণে তিনি তার শাসন ব্যবস্থা বা তার সামরিক বাহিনীকে গড়ে তোলেন। আলাউদ্দিন খলজির নীতি অবলম্বনে শেরশাহ তার সামরিক বাহিনী গড়ে তোলেন। এক্ষেত্রে তিনিও কিন্তু এই দাগ এবং হুলিয়া প্রথা তিনি চালু করেছিলেন। দাগ এবং হুলিয়া প্রথা তিনি চালু করেছিলেন। দাগ কি? দাগ হচ্ছে যে সৈন্যবাহিনীতে যে ঘোড়া, সেই ঘোড়ার প্রক্সি বা দুর্নীতি দূর করার জন্য তিনি কি করেছিলেন, ঘোড়ার গায়ে তিনি চিহ্নিতকরণ করেছিলেন ঘোড়াকে, যাতে সেনাবাহিনীতে যাতে প্রক্সি বা দুর্নীতি যাতে করতে না পারে। তাহলে যাদেরকে ধরো নির্দিষ্ট যে ভাগ, সেই নির্দিষ্ট ভাগগুলোকে কিছু ঘোড়া রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তারা কি করতো, ধরো A, B, C, D এদের 50টা করে ঘোড়া রাখার কথা বলা হয়েছিল, উদাহরণ হিসেবে বলছি। তখন যখন ঘোড়াগুলো যখন দেখা হতো, তখন এর ধরো প্রকৃতপক্ষে ঘোড়া আছে 20টা, তখন এ কী করতো, এর কাছ থেকে 30টা নিয়ে 50টা ঘোড়া দেখিয়ে দিত। আবার এর ধরো ঘোড়া আছে 25টা বা এর ঘোড়া আছে 30টা, তখন এর কাছ থেকে 20টা নিয়ে এ 50টা দেখিয়ে দিত। তাহলে এইভাবে কী হতো না, প্রকৃতপক্ষে ঘোড়ার যে সংখ্যা থাকার দরকার, ঘোড়ার সেই সংখ্যা থাকতো না এবং এক্ষেত্রে একটা বিশাল বড় দুর্নীতি ছিল। সেই দুর্নীতি দূর করার জন্য শেরশাহ কী করেছিলেন, দাগ ব্যবস্থার প্রচলন করেছিলেন। তাহলে এর যে ঘোড়াগুলো থাকবে তার ধরো চিহ্ন এরকম, বীর যে ঘোড়াগুলো থাকবে তার চিহ্ন এরকম, শের যে ঘোড়াগুলো থাকবে তার চিহ্ন থাকবে এরকম, ডিয়ের যে ঘোড়াগুলো থাকবে তার চিহ্ন থাকবে এরকম, তার চিহ্নগুলো থাকবে এরকম। ফলে কি হতো, যদি তারা এই প্রক্সি বা দুর্নীতি করতো তাহলে সহজেই ধরা পড়ে যেত এবং এভাবে তিনি প্রক্সি বা দুর্নীতি ব্যবস্থা অনেকটা রোধ করতে পেরেছিলেন। একই রকমভাবে হুলিয়া শব্দের অর্থ হচ্ছে যারা সৈন্যবাহিনী, সৈনিক, তাদের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ। তাহলে এক্ষেত্রেও তারা দুর্নীতি করতো, তখন তারা তাদের যে ধরো এর অধীনে যদি 50টা সেনা থাকতো, তাহলে তাদের দৈহিক বিবরণ, নাম, বাবার নাম, উচ্চতা, গায়ের রং, নাক, চুল কেমন, এই সমস্ত দৈহিক বিবরণ লিপিবদ্ধ করতে হতো। তাহলে এই দুই ব্যবস্থা শেরশাহ তিনি করেছিলেন যাতে সামরিক ব্যবস্থায় দুর্নীতি রোধ করা যায়, এবং এটাও তিনি আলাউদ্দিন খলজির অনুকরণেই তিনি এটা করেছিলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য
তিনি একাধিক রাস্তাঘাট খনন করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত। বাংলার সোনারগাঁ বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত তিনি একটি রাস্তা তৈরি করেছিলেন, যে রাস্তাটির নাম হচ্ছে জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, বর্তমানে রাস্তাটা হচ্ছে NH2 নামে পরিচিত, এবং এই রাস্তাকে সড়কে আজম বলা হয়। সড়কে আজম। আজম মানে হচ্ছে শ্রেষ্ঠ, সড়কে আজম মানে হচ্ছে সড়কের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত তিনি একটি রাস্তা তৈরি করেছিলেন, যে রাস্তার নাম গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। বর্তমানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড আর নেই, এটাকে NH2 করে দেওয়া হয়েছে, এবং এই রাস্তাটাই সড়কে আজম নামে পরিচিত। এছাড়াও তিনি ডাক বিভাগের প্রতিষ্ঠা করেছিলেন। ঘোড়ার মাধ্যমে ডাক প্রচলনের ব্যবস্থা তিনি করেছিলেন। আর পথ চলতি মানুষ যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পথকষ্টের মধ্যে না পড়ে, তার জন্য তিনি রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তিনি সরাইখানা নির্মাণ করেছিলেন। সেই সরাইখানায় খুব কম পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। এই কাজটা শেরশাহ তিনি করেছিলেন। এবং রাস্তার দুধারে তিনি বৃক্ষরোপণের ব্যবস্থা করেছিলেন, যাতে পথচারী মানুষদের কষ্ট না হয়। তাহলে সমস্ত দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে শেরশাহ ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তিনি সর্বদাই প্রজাদের মঙ্গলের কথাই তিনি চিন্তা করেছিলেন, এটা আমরা সহজে অনুমান করতে পারি। তিনি ছিলেন রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন একজন শাসক। ছিলেন শেরশাহ। 5 বছরের রাজত্বকালে তিনি একটা কৃতিত্বের স্বাক্ষর তিনি রেখেছিলেন। দেখো, তাহলে আজকে যেগুলো আলোচনা করা হলো, মূলত শেরশাহের শাসন ব্যবস্থা, শেরশাহের কৃতিত্ব আলোচনা করো, বড় প্রশ্ন হয়। তাহলে শাসন ব্যবস্থা দেবে, শেরশাহের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামরিক সংস্কার, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সংস্কার, এই সমস্তগুলো দিয়ে তোমরা প্রশ্নটা রেডি করবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো হয় 1 নম্বর 2 নম্বরের, তাহলে এটা বড় প্রশ্ন হলো যে শেরশাহের কৃতিত্ব আলোচনা করো। যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে এখানে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চোরসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কবলিত পাট্টা কি? দাগ ও হুলিয়া কি? সড়কে আজম কি?
ভারতবর্ষে কে প্রথম জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন? ভারতবর্ষে কে প্রথম জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন? শেরশাহের কৃতিত্ব আলোচনা করো। চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুনের সঙ্গে শের খানের। এই যুদ্ধে শের খান জয়লাভ করে। 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধেও হুমায়ুন পরাজিত হন এবং তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য পারস্যে চলে যান। তিনি হচ্ছে কবুলিয়াত। কি কবুলিয়াত এবং পাট্টা? কবুলিয়াত না, জমি জরিপের পর একটা জমিতে রাজস্ব নির্ধারণ করে সরকার থেকে কৃষককে একটি কাগজ দেওয়া হতো যেখানে রাজস্বের পরিমাণ লেখা থাকতো এবং সেটা কৃষক সেটা সই করে সেটা কবুল করে নিত রাজস্ব দেওয়া। এটাই কবুলিয়াত নামে পরিচিত। অন্যদিকে ওই জমিতে যে জমিতে রাজস্ব নির্ধারণ করা হলো কৃষকের ক্ষেত্রে, সেই জমির ওপর কৃষকের সত্ত্ব প্রদানের জন্য বা কৃষকের সত্ত্ব প্রতিষ্ঠার জন্য সরকার থেকে একটি কাগজ দেওয়া হতো যেখানে কৃষকের নাম, বাবার নাম, জমির পরিমাণ, রাজস্বের পরিমাণ এই সমস্ত লেখা থাকতো। সেটাই পাট্টা নামে পরিচিত। অর্থাৎ কৃষক যেটা কবুল করতো বা কৃষককে যেটা দেওয়া হতো সরকার থেকে, সেটা হচ্ছে কৃষক যেটা কবুল করতো বা কৃষক যেটা স্বীকার করে নিত সেটা হচ্ছে কবুলিয়াত। অন্যদিকে জমির ওপরে কৃষকের সত্ত্ব প্রতিষ্ঠার জন্য যেটা দেওয়া হতো সেটা পাট্টা নামে পরিচিত। দাগ এবং হুলিয়া কি? না, সামরিক বাহিনীতে প্রক্সি বা দুর্নীতি ব্যবস্থা দূর করার জন্য শেরশাহ দাগ এবং হুলিয়া তৈরি করেছিলেন এবং এই দুটি তিনি আলাউদ্দিন খলজির কাছ থেকে নিয়েছিলেন। দাগ হলো অস্ত্রের গাহের চিহ্নিতকরণ এবং হুলিয়া হলো সৈন্যবাহিনীর দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ। সড়কে আজম কি? মানে বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত শেরশাহ একটি রাস্তা নির্মাণ করেছিলেন। এই রাস্তা জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়কে আজম নামে পরিচিত। এই রাস্তার নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই রাস্তা সড়কে আজম নামে পরিচিত। ভারতবর্ষে কে প্রথম জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন? ভারতবর্ষে প্রথম শেরশাহ জমির জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন। আর শেরশাহের কৃতিত্ব আলোচনার প্রসঙ্গে যে সমস্ত পয়েন্টসগুলো বলা হলো সেই সমস্ত পয়েন্টসগুলো লিখবে এবং একটু একটু করে লিখে তোমরা ব্যাখ্যা করবে। এই প্রশ্নগুলো রেডি করবে। নেক্সট ক্লাসে আমরা হুমায়ুনের যে দ্বিতীয় স্টেজ, হুমায়ুনের দ্বিতীয় পর্ব নিয়ে শুরু করব। তাহলে আজকের ক্লাসের মূলত মুঘল আফগান দ্বন্দ্বের একটু জিনিস আলোচনা করা হলো আর পুরোটাই কিন্তু এই শেরশাহ নিয়ে আলোচনা করা হলো। ঠিক আছে, সবাই ভিডিওটা ভালো করে দেখবে। কোনো জায়গায় যদি বুঝতে না পারো আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। কোনো পয়েন্টস যদি বুঝতে না পারো আমি অবশ্যই সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।